নমস্কার, এক্সাম ওয়ার্ডে তোমাদের সকলকে স্বাগত। ম্যাথ ফর ডাব্লিউবিসিএস সিরিজের আজ প্রথম ক্লাস এবং আজকের টপিক হলো রেশিও অ্যান্ড প্রপোর্শন। ডাব্লিউবিসিএস এছাড়া পিএসসি পরিচালিত যে সিমিলার এক্সামগুলো আছে, যেমন পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, যেখানে ম্যাথ বিশেষত অ্যারিথমেটিক সিলেবাসের মধ্যে থাকে, সেক্ষেত্রে রেশিও এবং প্রপোর্শন খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে। আমরা সেই রেশিও এবং প্রপোর্শনের শর্টকাট ট্রিক সম্বন্ধে শিখব, যাতে আমরা যে কমন প্রবলেমগুলো পরীক্ষায় এসে থাকে সেগুলো আমরা সলভ করতে পারি। তো চলো শুরু করা যাক। স্পেসিফিক প্রবলেমগুলো দেখার আগে আমরা একবার রিক্যাপ করে নিই রেশিও এবং প্রপোর্শন বলতে কি বোঝায়। একটি সংখ্যা আরেকটি সংখ্যার কত গুণ তা অনুপাতের মাধ্যমে প্রকাশ করা হয়। উদাহরণ দিয়ে বোঝালে ব্যাপারটা এইরকম দাঁড়ায়। ধরে নিই কোনো একটি ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে এবং অপর একটি ক্লাসে আছে 20 জন স্টুডেন্ট। সেক্ষেত্রে দুটো ক্লাসের স্টুডেন্টের সংখ্যার যে অনুপাত তা আমরা লিখি এইভাবে 10:20। এবং এক্ষেত্রে যেহেতু দুটো সংখ্যার মধ্যে সাধারণ উৎপাদক আছে 10, তাই 10 দিয়ে আমরা দুটো দিককেই সিম্পলিফাই করলে পাই 1:2। এটাই দুটো ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত। তো সেক্ষেত্রে এই 1:2 এই সংখ্যাকে আমরা ভগ্নাংশের আকারেও লিখতে পারি। সেক্ষেত্রে লেখা হবে 1/2। এই হলো সিম্পল রেশিওর ফান্ডা, যেটা আমরা অলরেডি জানি। জাস্ট একবার তোমাদের রিক্যাপ করে নেওয়ার জন্য বা মনে করিয়ে দেওয়ার জন্য একবার বলা। এরপর আমরা স্পেসিফিক প্রবলেমগুলোতে যাব। প্রবলেম নাম্বার 1, যে প্রবলেম আমাদের এখানে আছে তা একবার ভালো করে পড়ে নিলে দেখতে পাবো। ইফ a is to b is equal to 2:3 and b is to c is equal to 5:7, then find, কোশ্চেন নাম্বার 1-এ কি বলা আছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ a is to c। তো এই ধরনের যখন প্রবলেম থাকে, আমাদের প্রথমে কি দেখে নিতে হবে? a is to b দেওয়া আছে, এছাড়া দেওয়া আছে b is to c। প্রথম যে রেশিওটা প্রোভাইড করা আছে তার যে দ্বিতীয় পদ অর্থাৎ b, ঠিক পরের যে রেশিওটা প্রোভাইড করা আছে b is to c, তার যে প্রথম পদ সেটা সমান। এই দুটো জিনিস যখন এক হয়, এবং আমাদের প্রবলেমে চাওয়া হয়েছে কি, প্রথম যে রেশিওটা প্রোভাইড করা হয়েছে তার যে প্রথম পদ এবং দ্বিতীয় যে রেশিওটা প্রোভাইড করা হয়েছে তার যে দ্বিতীয় পদ, তাদের মধ্যে রেশিও কত। তাহলে আমি যে দুটো কন্ডিশন বললাম, সেই দুটো কন্ডিশন যদি ফুলফিল হয়, তাহলে আমাদের a:c এর মান বের করার জন্য শর্টকাট হলো, প্রথম যে রেশিও প্রোভাইড করা আছে আমি সেটাকেই ভগ্নাংশের আকারে লিখব 2/3, এবং দ্বিতীয় যে রেশিওটা প্রোভাইড করা আছে 5:7, সেটাকে আমি ভগ্নাংশের আকারে লিখব 5/7। এরপর দুটোকে সিম্পলিফাই করলে আমরা দেখব পাবো 10/21। যেহেতু কোনো কিছু কাটা যাবে না এখানে, তাই ফার্দার 10/21কে আমরা লিখতে পারি 10:21। এটাই আমাদের এখানকার উত্তর। a:c এর মান আমরা পেয়ে গেলাম। প্রবলেম নাম্বার 2, যেখানে আমরা দেখব বলা আছে ওই একই ডেটা, a:b এর ভ্যালু দেওয়া আছে, b:c এর ভ্যালু দেওয়া আছে। বের করে নিতে হবে a:b:c এর মান। তো সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম যখন থাকবে, ঠিক একই কন্ডিশন যেটা আগের ক্ষেত্রেও বললাম, প্রথম যে রেশিওটা দেওয়া আছে a:b, যে অনুপাতটা, তার যে দ্বিতীয় যে পদ এবং পরের যে রেশিওটা দেওয়া আছে তার প্রথম পদ অবশ্যই এক হতে হবে। এবং এখানে যে মান আমাদের চাওয়া হচ্ছে h2b/c, প্রথম যে রেশিওটা দেওয়া আছে তার প্রথম পদ এখানে, দ্বিতীয় অর্থাৎ এখানে দ্বিতীয় এবং এক্ষেত্রে প্রথম পদ, যে দুটো অবশ্যই এক হতে হবে আমি আগেই বললাম, তাকে বসানো হয়েছে দ্বিতীয় পদ হিসাবে আমাদের প্রশ্নে। এবং দ্বিতীয় যে রেশিওটা দেওয়া আছে তার যে দ্বিতীয় পদ সেটা এখানে দ্বিতীয় স্থানে আছে। সেক্ষেত্রে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করবো একে বলা হয় জেড রুল। আমরা প্রথমেই a:b কে আমরা a/b হিসেবে লিখে নিতে পারি 2/3, এবং একইভাবে b:c কে আমি লিখতে পারি b/c, দ্যাট ইজ ইকুয়াল টু 5/7। এই দুটো সংখ্যা নিয়েই, ভগ্নাংশ নিয়েই আমাদের কাজ। প্রথমে আমি লিখলাম 2/3, এরপর লিখলাম আমি 5/7। এই রুল যে বললাম এর নাম হলো জেড রুল,
এবং এই জেড রুল অ্যাপ্লাই করার জন্য আমি একটা জেড এখানে টেনে নেব, জেড জেড। এই জেড আঁকার সময় আমি প্রথম এখান থেকে শুরু করে এখানে গেলাম, তাই প্রথম যে সংখ্যাটা 2 এবং এখানে যে সংখ্যা 5, এই দুটো গুণ করে প্রথমে লিখব 10 লেখার পর দ্বিতীয় যে আমার জেডের পরের দাঁড়ি সেটা টানা হলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাই আমি এরপর 5 এবং 3কে গুণ করে লিখে নেব 15, এবং এরপর থার্ড যে জেডের বাহু সেই বরাবর আমি গুণ করে নেব 3 এবং 7কে, পেয়ে যাব 21। এক্ষেত্রে ফার্দার যেহেতু 10, 15 এবং 21-এর মধ্যে কমন কিছু ডিভিজার বা সাধারণ উৎপাদক নেই, তাই এখানে আর সিম্পলিফাই করার কোনো স্কোপ না থাকার জন্য এটাই আমাদের আনসার। সেক্ষেত্রে A/B/C এর আমরা উত্তর পেলাম কত না 10:15:21। প্রবলেম নাম্বার 2, এখানে তথ্য প্রোভাইড করা হয়েছে। কি বলা হয়েছে? A/8 = B/9 = C/13, এবং আমাদের বের করতে হবে ফাইন্ড দ্য ভ্যালু অফ A/B/C। খুব সহজ। এই ধরনের প্রবলেম থাকলে আমরা যেটা করব, দেওয়া আছে A/8 = B/9 = C/13, সেক্ষেত্রে আমাদের এখান থেকে বের করতে হবে কি না A/B/C এর ভ্যালু। এবং এই রকম প্রবলেমের ক্ষেত্রে আমাদের সোজা উত্তর হবে কি, নিচের যে করসপন্ডিং ভ্যালুগুলো আছে হরে, সেগুলোই আমরা A এর জন্য ভ্যালু বসিয়ে দেবো 8, B এর জন্য বসাবো 9 এবং C এর জন্য বসাবো 13। সেক্ষেত্রে আমাদের এখানে উত্তর হলো A/B/C এর উত্তর হলো কত না 8:9:13। যদি আমরা তো শর্টকাট অবশ্যই পরীক্ষার হলে অ্যাপ্লাই করবো, আদারওয়াইজ আমরা যে প্রথাগত পদ্ধতিতে অঙ্ক করে থাকি সেটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করলে অনেকটাই বেশি সময় ব্যয় হবে এবং সেক্ষেত্রে আমরা সময় কুলিয়ে উঠতে পারবো না। তো যদি আমরা এর পেছনে ফান্ডা জানতে চাই, সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি যেহেতু এই পার্টিকুলার ভগ্নাংশ A/8 সেটা B/9 এর সমান এবং সেটাই আবার C/13 এর সমান, আমরা ধরে নিতে পারি এই প্রত্যেকটাই K এর সমান। তো এটাকে সিম্পলিফাই করে লেখা যায় A/8 = K, সেক্ষেত্রে আমরা A সমান বলতে পারি 8K। একইভাবে B/9 সমান যেহেতু K, সেহেতু B এর ভ্যালু বলতে পারি 9K। C/13 = যেহেতু K, তাহলে আমরা সেক্ষেত্রে C এর ভ্যালু লিখতে পারি 13K। এরপর যেহেতু আমাদের চাওয়া হয়েছে A/B/C, তাই আমরা এরপর এখানে এই মানগুলোই বসিয়ে দেবো 8K 9K 13K, এবং এটাকে সিম্পলিফাই করলেই কে তিনটেতেই কে কমন কাটা যাবে, আমরা পেয়ে যাব 8:9:13, যেটা আমরা এখানে অলরেডি উত্তর পেয়েছি। তাই শর্টকাটই অ্যাপ্লাই করবো এবং এইরকম প্রবলেম থাকলে জাস্ট হরে যে সংখ্যাগুলো আছে সেগুলোই আমাদের অনুপাত চিহ্ন অর্থাৎ কোলন দিয়ে বসিয়ে দিলেই আমাদের উত্তর। প্রবলেম নাম্বার 3, কি জানতে চাওয়া হয়েছে? বলা হয়েছে A/B সমান যদি 3:4 হয়, B/C সমান যদি 8:9 হয় এবং C/D সমান যদি 2:3 হয়, তাহলে A/D সমান কত? এই ধরনের যখন প্রবলেম থেকে থাকে, যখন আমাদের এই ধরনের প্রবলেম সলভ করতে হয়, তখন আমরা একইভাবে দেখে নেব প্রথম রেশিওটা যেখানে শেষ হচ্ছে অর্থাৎ B, A/B, দ্বিতীয় পদ B, পরের যে প্রোভাইডেড রেশিও সেটা কিন্তু শুরু হচ্ছে বিতেই, এবং B/C এখানে দ্বিতীয় পদ হলো C, পরের রেশিওটাতে শুরু হচ্ছে কোথায় না সিতে, এবং তারপর অন্য একটা পদ B এখানে দ্বিতীয় যে পদটা আছে। এবং যখন আমরা এখানে প্রবলেম পাচ্ছি কি, একদম প্রথম যে পদ এবং শেষের যে পদ, শেষের রেশিওটা, তাদের মাঝের রেশিও, এই রকম কন্ডিশনে থাকলেই তবে কিন্তু আমরা এই শর্টকাট অ্যাপ্লাই করব। আদারওয়াইজ আমাদের একটা আগের স্টেপ প্রসেস করতে হতে পারে। মনে করো যদি প্রোভাইড করা থাকে B/C এর জায়গায় C/B সমান 9:8, তাহলে আমরা ইজিলি এটাকে জাস্ট আমাদের অঙ্কের সুবিধার্থে এই অবস্থায় নিয়ে যেতে পারতাম। আমরা সহজেই C/B সমান 9:8 হলে আমরা লিখে নিতে পারতাম B/C সমান 8:9। যদিও এখানে আমাদের প্রবলেমে অলরেডি প্রোভাইড করা আছে B/C সমান 8:9, তাই আমাদের এই ফরম্যাটেই দেওয়া আছে, যেখানে প্রথম রেশিওটা শেষ হচ্ছে, পরের রেশিওটা প্রথম পদটা কিন্তু সেটাই অর্থাৎ B। একইভাবে এই রেশিওতে দ্বিতীয় পদ অর্থাৎ C, পরের রেশিওতে কিন্তু সেটাই প্রথম পদ। তো এই কন্ডিশন যদি ফুলফিল হয় এবং আমাদের চাওয়া হয় A/D, প্রথম রেশিও প্রথম পদ এবং শেষের রেশিওর শেষের যে অনুপাত তার দ্বিতীয় পদের অনুপাত কত, সেক্ষেত্রে আমরা খুব সহজেই প্রথম যে রেশিওটা আছে তাকে ভগ্নাংশের আকারে লিখব 3:4, পরের যে রেশিও আছে সেটাকেও ভগ্নাংশের আকারে লিখব 8/9, এবং
তারপরের যে রেশিও আছে 2:3 সেটাকেও ভগ্নাংশের আকারে লিখবো 2/3। এরপর আমরা জাস্ট সিম্পলিফাই করে নেব, দেখবো যেগুলো কমন আছে সেগুলো কাটাকাটি জাস্ট সিম্পলিফাই করার তাগিদে 8 দিয়ে 4 দিয়ে ভাগ গেলে এখানে 2, এছাড়া আর 3 আমরা পাবো কি না 4/9। তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি 4:9। এটাই আমাদের উত্তর A:D। এর পরের যে প্রবলেম আছে সেটা আমরা এরপর সলভ করব, যেখানে আমাদের সেই প্রোভাইড করা আছে একই তথ্য, A:B, B:C, C:D এর ভ্যালু দেওয়া আছে। আমাদের বের করতে হবে কি না A:B, C:D এর মান কত। এই প্রবলেম সলভ করার জন্য আমরা যেটা করব সেটা হলো এইভাবে জাস্ট A, B, C, D তিনটেই লিখে নিলাম এবং তিনটে কলাম তৈরি করলাম। প্রথম যে রেশিও দেওয়া আছে A:B, সেটাকে আমি A এর জন্য করসপন্ডিং ভ্যালু লিখলাম 3, B এর জন্য লিখলাম 4। এরপর C এবং D এর জন্য এই রোতে ফাঁকা রাখবো না, সেগুলোকে ফিল আপ করবো এবং তার জন্য C এর সব থেকে কাছের ভ্যালু, এই রোতে কাছের ভ্যালু C এর জন্য 4 আর 3 এর মধ্যে কোনটা 4 নির্ঘাত, তাই C এর জন্য ভ্যালু লিখলাম 4। এরপর D এর জন্য ফিল আপ করার জন্য আমি দেখবো এর মধ্যে এই রোতে সব থেকে D এর কাছের ভ্যালু কোনটা, ফিল আপ করা আছে এখানে 4, অতএব এখানে লিখলাম 4। এর পরের রেশিও যেটা প্রোভাইডেড B:C = 8:9, তো সেই B এবং C এর জন্য B এর ভ্যালু করসপন্ডিং 8 লিখলাম, C এর জন্য লিখলাম 9। এরপর একইভাবে এই জায়গায় শূন্যস্থান রাখবো না, A এর জন্য এখানে লিখবো কি না A এর সব থেকে কাছে আছে 8 আর 9 এর মধ্যে কোনটা 8, তাই এখানে 8 দিয়ে ফিল আপ করবো। D এর জন্য সব থেকে D এর কাছের ভ্যালু এই রোতে কোনটা না 9, 8 আর 9 এর মধ্যে, সেক্ষেত্রে আমি এখানে 9 লিখবো। পরের যেটা প্রোভাইডেড সেটা হলো এটা C:D = 2:3, তাই একইভাবে আমরা এখানে লিখে নেব C এর জন্য করসপন্ডিং ভ্যালু 2 এবং D এর জন্য 3। একইভাবে A এবং B এর জন্য কোনো মান দেওয়া নেই, তাই ফিল আপ করার জন্য নিকটবর্তী মান হলো 2, সেই 2 দিয়েই আমি দুটোকে ফিল আপ করবো। এরপর যে দেখে ধরে নেব যে A এর যে ভ্যালু সেটা হলো 3, 8 এবং এই 2 এর গুণফল। একইভাবে এই কলামটা B এর ভ্যালু হলো 4, 8 এবং 2 এর গুণফল এবং C এর ভ্যালু হলো 4, 9 এবং 2 এর গুণফল। একইভাবে D এর ভ্যালু হলো 4, 9 এবং 3 এর গুণফল। সেক্ষেত্রে এখানে এই সবকটাকে গুণ করে নিচে লেখার কোনো মানে হয় না, আমরা অলরেডি এটা উৎপাদকে বিশ্লেষণ করে লেখা আছে, তাই আমাদের সিম্পলিফাই করতে সুবিধা হবে। সবকটাতেই 4 দিয়ে ভাগ যেতে পারে, তাই 4 কাটলাম, 4, 4, এখানে 8 এর মধ্যেও 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2। এই কলামে 2 আছে, এই কলামের মধ্যেও 8 এবং 2 আছে, মানে 2 দিয়ে ভাগ যাবে, এখানেও 2 দিয়ে ভাগ যাবে, যেহেতু 2 আছে, কিন্তু এখানে কোনো 2 বা 2 এর গুণিতক কিছু নেই, তাই 2 দিয়ে আর সিম্পলিফাই করা গেল না। 3 দিয়ে দেখে নি, এখানেও 3 আছে, এই কলামেও 3 আছে, কিন্তু না এই কলামে 3 নেই, তাই ফার্দার আর সিম্পলিফাই করার স্কোপ না থাকার জন্য আমরা কি করবো না এই সবকটাকে গুণ করে করসপন্ডিং ভ্যালুগুলো লিখবো। যেমন এর জন্য মান আসবে 3 × 2 × 2 = 12 (6). B এর জন্য ভ্যালু হবে 8 × 2 = 16। একইভাবে C এর জন্য 18 এবং D এর জন্য 9, 3 = 27। এটাই আমাদের উত্তর A:B, C:D এর জন্য। প্রবলেম নাম্বার 4, প্রশ্নে বলা আছে ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 4, 5 and 12। ফোর্থ প্রপোর্শনাল অর্থাৎ চতুর্থ সমানুপাতি বলতে আমরা কি বুঝি, যদি 4টে সংখ্যা যাদের আমি ধরে নিলাম A, B, C এবং D পরস্পর সমানুপাতিক হয়, তাহলে আমরা এভাবে লিখে থাকি A:B, C:D। অর্থাৎ এক্ষেত্রে 4, 5 এবং 12 মান 4, 5, 12, A এবং B এবং C এর ভ্যালু প্রোভাইড করা আছে। আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে D এর করসপন্ডিং ভ্যালু কত হবে। A:B, C:D কে আমরা লিখতে পারি কিভাবে না, আমরা এভাবে লিখতে পারি A:B = C:D এবং সেক্ষেত্রে আমরা জানি এটাকে ফার্দার এই A:B কে আমরা A/B লিখতে পারি ভগ্নাংশে প্রকাশ করে, এবং একইভাবে ডান দিকের C:D কে আমরা C/D হিসেবে লিখতে পারি। এরপর ফার্দার সিম্পলিফাই করলে আমরা জাস্ট কোনাকুনি গুণ করে লিখতে পারি AD = B × C। অর্থাৎ মাঝের যে দুটো পদ ছিল B আর C তাদের গুণফল এক্সট্রিম 2 এন্ডে যারা ছিল A এবং D তাদের গুণফলের সমান। এই সহজ সমীকরণ আমরা অলরেডি জানি, তো সেটাকেই কাজে লাগিয়ে আমরা এখানে বের করব কি না 4, 5 এবং 12 চতুর্থ সমানুপাতি।
বা ফোর্থ প্রপোর্শনাল, সেক্ষেত্রে 4:5:12 ফোর্থ প্রপোর্শনাল কি? যখন আমরা পরীক্ষার খাতায় এই প্রবলেম অ্যাটেন্ড করবো নির্ঘাত এভাবে লিখবো না, আমি যেভাবে এখানে লিখলাম, আমরা ডিরেক্ট যেটা করবো এটা পাওয়ার পরেই সেটা এই রকম। আমরা জানি 5 এবং 12-র গুণফল 4 এবং যে অজানা সংখ্যাটি আছে তার গুণফলের সমান, অর্থাৎ একে জাস্ট এই 5 এবং 12-র গুণফলকে 4 দিয়ে ভাগ করলেই আমাদের যে সম্ভাব্য উত্তর সেটা আমরা পেয়ে যাব, তা হলো 15। অর্থাৎ পরীক্ষার খাতায় কিন্তু আমরা কোনোভাবেই এত কিছু মাথার মধ্যে নেব না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমার বলা যে 4:5 12:12 সামথিং, এই সামথিং এর মান আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, পরীক্ষার খাতায় ডিরেক্টলি 5 এবং 12-র যে গুণফল সেটাকে 4 দিয়ে ভাগ করলেই এই স্থানে যেটা আমাদের ফোর্থ প্রপোর্শনাল অর্থাৎ চতুর্থ সমানুপাতি তার আমরা মান বের করতে পারবো। প্রবলেম নাম্বার 5 কি বলা আছে প্রশ্নে আমরা একবার দেখে নিই। ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শনাল টু 9 and 12। তো একইভাবে যেমন আমরা চতুর্থ সমানুপাতির প্রসঙ্গে পড়লাম বা জানলাম, আমরা জানি এই তিনটে সংখ্যা একে অপরের সাথে সমানুপাতিক হয়, অর্থাৎ এ, বি এবং সি প্রপোর্শনাল হলে আমরা লিখতে পারি A:B, B:C। অর্থাৎ একইভাবে বলা যায় মাঝে দুটো সংখ্যার গুণফল অর্থাৎ বি স্কোয়ার এক্সট্রিম দুই এন্ডে যারা আছে এ এবং সি তাদের গুণফলের সমান, এ সির সমান। এখানে আমাদের দেওয়া আছে কি এ এর মান এর সমতুল্য 9 এবং বি এর সমতুল্য হলো 12, আমাদের বের করতে হবে সি এর ভ্যালু। অর্থাৎ অতি সহজে আমরা বলতে পারি এই ধরনের প্রবলেম পেলে আমরা যেটা ডিরেক্টলি করব, যে কোনো দুটো সংখ্যা দিয়ে যদি বলা হয় তার থার্ড প্রপোর্শনাল বের করতে, তাহলে আমরা এখানে যে দ্বিতীয় সংখ্যাটি 12 তার সাথেই 12কে গুণ করব এবং প্রথম যে পদটি দেওয়া আছে অর্থাৎ 9 তাকে ভাগ করে নেব, যেটা পাবো আমরা সেটাই আমাদের উত্তর। সিম্পলিফাই করার পর আমরা পেলাম কত, 4 × 4 = 16। এটাই হলো থার্ড প্রপোর্শনাল অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তর। প্রবলেম নাম্বার 6 এবং এখানে বলা আছে ফাইন্ড দ্য রেসিপ্রোকাল রেশিও অফ 2:3:4। রেসিপ্রোকাল রেশিও বলতে কি বোঝায়? রেসিপ্রোকাল অর্থাৎ অনন্যক। খুব সহজ সরল ভাষায় কোনো একটি সংখ্যার অনন্যক হলো, যেমন এ, এই সংখ্যাটির অনন্যক হলো 1/a। অর্থাৎ যদি বলা হয় 5 এর অনন্যক কত, তাহলে আমরা বলতে পারি অনন্যক হলো, সমান চিহ্ন দেওয়া আমার উচিত হয়নি, যাই হোক অনন্যক হলো 1/5। তো সেক্ষেত্রে যদি বলা হয় A:B:C এর রেসিপ্রোকাল রেশিও বের করতে হবে, তাহলে আমাদের জানতে চাওয়া হচ্ছে 1/a = 1/b = 1/c এর ভ্যালু কত। আমাদের জানতে চাওয়া হচ্ছে 1/a = 1/b = 1/c এর মান কত। এই ধরনের প্রবলেম থাকলে আমাদের যা করতে হবে সেটা হলো এই রকম। আমাদের যে প্রোভাইডেড ডেটা সেটা হলো 2:3:4। এই 2:3:4 এর যদি রেসিপ্রোকাল রেশিও বের করতে হয় তার জন্য আমরা অ্যাপ্লাই করব শ্যাডো মেথড। মেথডটার নাম শ্যাডো মেথড। এবং তা অ্যাপ্লাই করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যখন 2 এর করসপন্ডিং ভ্যালু বের করছি আমরা ধরে নেব যে 2 সামহাও আমরা মনে করলাম যে 2 ব্লার হয়ে গেছে আমাদের কাছে বা আমরা হাত দিয়ে ঢেকে দিয়েছি, তার আমরা দেখতে পাবো কি আর দুটো সংখ্যা 3 আর 4। সেক্ষেত্রে 2 এর করসপন্ডিং ভ্যালু বের করার জন্য আমি যে বাকি পড়ে থাকলো 3 আর 4 তাদের গুণ করে তাদের ভ্যালু লিখলাম 12। এরপর 3 এর করসপন্ডিং ভ্যালু বের করার জন্য আমি ধরে নিলাম 3 আমার চোখের সামনে ব্লার হয়ে গেছে, আমি 3কে দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে 2 এবং 4 এর যে ভ্যালু গুণ করে আমি লিখলাম 8। একইভাবে 4 এর করসপন্ডিং ভ্যালু বের করতে গেলে আমার 4কে ঢেকে দিতে হবে, আমি মানসচক্ষু ব্যবহার করে ভাবলাম যে 4 আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি 2 আর 3কে, তাহলে আমরা 2 আর 3 গুণ করে লিখলাম 6। এরপর এখানে ফার্দার সিম্পলিফাই করার স্কোপ থাকলে অবশ্যই আমরা সিম্পলিফাই করবো এবং দেখতে পাচ্ছি এখানে 2 দিয়ে ভাগ যাবে অর্থাৎ 6, 4 এবং 3, তাহলে 6:4:3 এটাই আমাদের এখানকার উত্তর, যে রেসিপ্রোকাল রেশিও অফ 2:3:4 ইজ 6:4:3। তাহলে মাথায় থাকবে নির্ঘাত শ্যাডো মেথড। খুব সহজে আমরা শ্যাডো মেথড অ্যাপ্লাই করে যে কোনো এই ধরনের অনুপাতের বা রেশিওর রেসিপ্রোকাল রেশিও বের করতে পারি। প্রবলেম নাম্বার 7 প্রশ্নে কি বলা আছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড রেশিও অফ 3:2, 4:3 and 5:7। যখন এই ধরনের প্রবলেম থাকবে বেশ কয়েকটা অনুপাত দিয়ে বলা হবে এদের
কম্পাউন্ড রেশিও বের করো, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে প্রথম পদগুলো আছে অর্থাৎ এক্ষেত্রে 3, এক্ষেত্রে 4 এবং এই ক্ষেত্রে 5, তাদের গুণফল অর্থাৎ 3 ইন্টু 4 ইন্টু 5 ইজ টু দ্বিতীয় যে পদগুলো আছে অর্থাৎ উত্তর পদ যাকে আমরা বলে থাকি, সেই 2 এবং এখানে 3 এবং এখানে 7, সেই তিনটের গুণফল। এভাবে আমরা রেশিওর আকারে লিখলাম। এরপর যেহেতু এদের কমন আছে, যেমন 3 আমরা সিম্পলিফাই করার তাগিদে কেটে দেব, এবং 2 এখানে 4, 2 দিয়ে ভাগ যাবে 2, এরপর আর ফার্দার সিম্পলিফাই করার স্কোপ নেই, লিখে নেব কত, 5 গুণিত 2 সমান 10, এবং এই এতে 7, অর্থাৎ এটাই আমাদের কম্পাউন্ড রেশিও। এই যে তিনখানা প্রোভাইডেড রেশিও, তাদের কম্পাউন্ড রেশিও হলো 10:7। খুব সহজ সরল ব্যাপার, জাস্ট শর্টকাট অ্যাপ্লাই করলেই আমরা এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবো। প্রবলেম নাম্বার 8 কি বলা আছে, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ 49 অ্যান্ড 64, অর্থাৎ 49 এবং 64-র মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শন বের করতে হবে। সেক্ষেত্রে একইভাবে যদি আমরা এ বি সি তিনটে পরস্পর সমানুপাতিক হয়, আমরা বলেছিলাম a is to b, ডাবল ইজ টু বি ইজ টু সি, অর্থাৎ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি, যে সম্পর্ক সেটা আমরা অলরেডি দেখেছি। তো একই জিনিস এখানে এ এর মান দেওয়া আছে 49 এবং সি এর মান দেওয়া আছে 64, অর্থাৎ আমাদের বের করতে হবে বি এর মান, এবং সেটা করা খুব সহজ। আমরা বলতেই পারি যে বি স্কোয়ার, এই আমাদের এই অনুযায়ী বি স্কোয়ার সমান 64 গুণিত 49। অতএব যদি বি বের করতে হয় আমাদের জাস্ট এর বর্গমূল করে নিতে হবে, এবং সংখ্যাগুলো দেখো পূর্ণবর্গ সংখ্যা, 64-র বর্গমূল হলো 8 এবং 49-এর বর্গমূল হলো 7, তাই আমরা বলতেই পারি বি এর মান হলো 56। আমি এখানে অনেক কিছু এক্সপ্লেন করলাম, কিন্তু পরীক্ষার খাতায় আমরা এখানে ডিরেক্ট অ্যাপ্রোচ হবে এই ধরনের প্রবলেম আসলেই। যদি বলা হয় যে ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ 49 অ্যান্ড 64, এবং সাধারণত সংখ্যাগুলো থেকে থাকে এই ধরনের পূর্ণবর্গ সংখ্যাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এই দুটো সংখ্যা মনে মনে আমরা কল্পনা করব, 49 গুণিত 64-র বর্গমূল আমাদের বের করতে হবে। 49 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, লিখে নেব এর বর্গমূল হলো 7 এবং 64-র বর্গমূল হলো 8, তাই আমাদের উত্তর হলো 56। আমাদের অ্যাপ্রোচ হবে কিন্তু এটাই। পুরো যেভাবে এ ইজ টু বি, ডাবল ইজ টু বি ইজ টু সি এত কিছু লিখলাম, এটা কিন্তু জাস্ট বোঝার জন্য বা বোঝানোর জন্য। পরীক্ষার খাতায় আমরা কিন্তু এত কিছু লিখে, যে আমরা তো প্রথাগত উপায়ে অঙ্ক করে থাকি বা ম্যাথ সলভ করি, সেটা কিন্তু পরীক্ষার খাতায় করলে কম্পিটিটিভ এক্সামে অ্যাটলিস্ট আমরা কম্পিটিশনে পিছিয়ে পড়ব। চলো দেখে নিই পরের প্রবলেম, প্রবলেম নাম্বার 9। এই প্রবলেমে জানতে চাওয়া হয়েছে, ইফ এক্স ইজ টু ওয়াই is equal to 5:3, then 8x minus 5y is to 8x plus 5y is equal to what? এই ধরনের যখন প্রবলেম থাকবে আমাদের তখন বুঝে নিতে হবে x এর ভ্যালু হলো 5 ইউনিট এবং y এর ভ্যালু হলো 3 ইউনিট। অর্থাৎ যদি x সমান 5 হয় সেক্ষেত্রে y সমান 3। তো সেক্ষেত্রে আমরা 8x minus 5y is to 8x plus 5y, এই জায়গায় x এবং y এর ভ্যালু 5 এবং 3 যথাক্রমে বসাতে পারি। তো তাহলে আমরা এভাবে লিখতে পারি 8 ইন্টু x এর জন্য 5 মাইনাস 5y, অর্থাৎ 5 ইন্টু y এর জন্য ভ্যালু কত না 3। আমি একে ভগ্নাংশের আকারে লিখছি, এখানে জাস্ট কোলন না দিয়ে আমি আপন চিহ্ন বা বাই সিম্বল দিলাম। এরপর আমরা চলে যাব কোথায়, একইভাবে 8x অর্থাৎ 8 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 3। তো একে ফার্দার সিম্পলিফাই করলে আমরা পাবো কি, 40 মাইনাস 15 ডিভাইডেড বাই 40 প্লাস 15, যেটাকে আমরা লিখতে পারি ফার্দার সিম্পলিফাই করে 40 মাইনাস 15 সমান 25 ডিভাইডেড বাই 40 মাইনাস 15 অর্থাৎ 55, যাকে ফার্দার 5 দিয়ে সিম্পলিফাই করা যাবে, 5 5 25 এবং 5 11 55, অর্থাৎ এখান থেকে আমরা লিখে দিতে পারি উত্তর হলো 5:11। অর্থাৎ এই যে ওপরের ইকুয়েশন তার মান বেরোলো 5:11। চলে যাব পরের প্রবলেমে, প্রবলেম নাম্বার 10, যেখানে জানতে চাওয়া হয়েছে, বলা হয়েছে ইফ a প্লাস বি is to b plus c is to c plus a is equal to 3:4:5, then find a is to b is to c। এই ধরনের প্রবলেম থাকলে আমরা সহজেই বলতে পারি যে a প্লাস
বি এর মান হলো 3 ইউনিট, বি প্লাস সি এর মান হলো 4 ইউনিট এবং সি প্লাস এ এর মান হলো 5 ইউনিট। সেক্ষেত্রে এভাবে লিখে নেওয়া যায় এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3, বি প্লাস সি ইজ ইকুয়াল টু 4 এবং সি প্লাস এ ইজ ইকুয়াল টু 5। যদি আমরা বাম দিক এবং ডান দিক দুটো দিককেই যোগ করি তাহলে আমরা পাবো কি? পাবো 2a প্লাস 2b প্লাস 2c, যেটাকে আমি ফার্দার সিম্পলিফাই করে লিখতে পারি 2a প্লাস বি প্লাস সি। এটা সমানই ডান দিকের সবকটা সংখ্যাকে যোগ করলে পাবো 4 3 7 5 12। অর্থাৎ আমি সিম্পলিফাই করে এখানেও 2 আর এই দিকের 12কে কেটে লিখতে পারি 6। তাহলে আমরা এখানে পেলাম কি a প্লাস বি প্লাস সি সমান 6 ইউনিটস। ইউনিটস কটা না হয় পাশে লিখেই রাখলাম। এক্ষেত্রে আমাদের জানতে চাওয়া হয়েছে a ইজ টু বি ইজ টু সি এর মান কত। আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি যেহেতু মান হলো 6, এখান থেকে এ এর মান বের করার জন্য আমি যদি বি প্লাস সি এর মান বাদ দিই তাহলেই পেয়ে যাব আমরা এ এর মান। অর্থাৎ 6 থেকে 4 বাদ দিলে আমরা পাবো 2। এবং একইভাবে বি এর মান বের করার জন্য এ প্লাস বি এর যেহেতু মান হলো 6 ইউনিট, সেখান থেকে এ প্লাস সি এর মান অর্থাৎ 5 ইউনিট বাদ দিলে আমরা পাবো 1 ইউনিট। এবং একইভাবে 6 থেকে যদি আমরা এ প্লাস বি এর মান অর্থাৎ 3 বাদ দিই আমরা পেয়ে যাব 3 ইউনিট। অর্থাৎ এ ইজ টু বি ইজ টু সি এর মান হলো 2:1:3। এটাই আমাদের উত্তর।